হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ রয়েছ। এসএসসি জিডির জিকে ক্লাসের আজ হচ্ছে আমাদের 50 নম্বর ক্লাস। আজ আমরা করব 7/3/2024 সালে পরীক্ষা হয়েছে তার থার্ড শিফটে আসা প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। তো লাস্ট পর্যন্ত দেখবে, আর 3টা শিফট বাকি আছে, তাহলেই তোমাদের পুরো টোটাল 53 শিফট পুরো 2024 সালের জিকেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর কমপ্লিট হয়ে গেলেই আর দুদিনের মধ্যেই তোমরা কিন্তু সম্পূর্ণ, দুদিন বলতে কি তোমরা, আমি বলে দিচ্ছি 27 তারিখের আগেই, 27 তারিখ বলতে কি 27 নভেম্বর 2024 আগেই সম্পূর্ণ পিডিএফটা তোমাদের দেওয়া হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, কি করতে হবে, কোথায় পাবে, সব কিছু বলে দেবো। তো প্রত্যেক দিন ক্লাসটা দেখো, অবশ্যই জানতে পারবে। প্রত্যেক দিন রাত 8টার সময় আমাদের ক্লাস পাবলিশ হয়ে থাকে। ঠিক আছে, আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অতি অবশ্যই জয়েন করবে। আর যারা 3 বছরের পিডিএফটা নিতে চাও, 2021, 2022, 2024, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার, সঙ্গে স্ট্যাটিক জিকে, তারাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করবে। প্রসেস বলে দেবো, কীভাবে 3 বছরের পিডিএফ পাবে, কত টাকা লাগবে, সব কিছু বলে দেবো। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করছি। আজকের প্রশ্নগুলো দেখলাম আমি, যেগুলো যে আমরা যে লাস্ট 49টা শিফট করেছি, সেই শিফটের মধ্যেই বহু প্রশ্ন এগুলো রিপিট হয়েছে, বারবার রিপিট হয়েছে। তো তাই প্রশ্নগুলো আর ডিটেলসে তোমাদের বলবো না, তোমরা নিজেরা কাউন্ট করবে যে তোমাদের কতগুলো ঠিক করতে পারলে তোমরা। ঠিক আছে, আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে, স্যার আমরা এতগুলো ঠিক করতে পেরেছি। আর কিছু কিছু প্রশ্ন থাকবেই ওই রকম, যেগুলো কিন্তু রিপিট হয়নি। তো বেশিরভাগ প্রশ্নই কিন্তু রিপিটেড প্রশ্ন আছে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রকাশ পাড়ুকোন কোন খেলার সঙ্গে যুক্ত? প্রকাশ পাড়ুকোন কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। ঠিক আছে, নিজেরা উত্তরটা মনে প্রথমে চিন্তা করো, নিজেরা কাউন্ট করো, তারপর কিন্তু আমি সঠিক উত্তর বলে দেবো। কারেক্ট আনসার কী হবে? ব্যাডমিন্টন। প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এটা আমি কম করে 20 থেকে 25 বার তোমাদের বলেছি এক্সাম্পলে দেওয়ার সময়। আজকে 50 নম্বর ক্লাস। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি শেয়ার করা যায় শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। 2 নম্বর প্রশ্ন, 24শে সেপ্টেম্বর 2023 ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ড্যাশ বন্দে ভারত ট্রেনগুলিকে পতাকা প্রদর্শন করেছেন। মানে 24শে সেপ্টেম্বর 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতগুলো বন্দে ভারতের ট্রেন চালু করেছে বা লঞ্চ করেছেন বা ফ্ল্যাগড করেছেন। ঠিক আছে, কারেক্ট আনসার কী হবে? এটাও আমি করিয়েছি আগে। প্রথম 9টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল, 9টি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নটাও আগে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 2011 সালের আদমশুমারির সময় পরিস্থিতির আকাঙ্ক্ষা করুন নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষ 10 জন জনবহুল দেশের অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, এইখানে একটু ট্রান্সলেটটা গন্ডগোল হয়েছে। নিম্নের কোন দেশটা বলেছে যে বিশ্বের 10টি জনবহুল দেশের মধ্যে একটি নয়? তো সেন্সাস নিয়ে বহু প্রশ্ন আমরা করেছি, এই প্রশ্নটা তোমরা নিজেরাই উত্তর করতে পারবে একটু চিন্তা ভাবনা করলেই। ঠিক আছে, কী হবে কারেক্ট আনসার? শ্রীলঙ্কা ইজ দ্য কারেক্ট আনসার। বিশ্বের 10টি জনবহুল দেশের মধ্যে শ্রীলঙ্কা নয়। বাংলাদেশ, পাকিস্তান, চীন, ভারত, আমেরিকা, রাশিয়া, এগুলো হচ্ছে কানাডা, এগুলো সব জনবহুল দেশগুলোর মধ্যে আসবে, কিন্তু শ্রীলঙ্কাটা নেই। শ্রীলঙ্কা হবে না, সরি কানাডা হবে না, ওটা কানাডা হবে না। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র হবে, এদিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই দেশগুলো হবে। শ্রীলঙ্কাটা হবে না, রাশিয়া হবে। 4 নম্বর হচ্ছে, ভারতীয় খনি ব্যুরো এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটা নতুন, এই প্রশ্নটা কিন্তু আজকের নতুন। খনি ব্যুরো বলতে কি? মাইন্স ব্যুরো। ভারতের যে মাইন্স ব্যুরো, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? কী হবে কারেক্ট আনসার? নাগপুর ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের মাইন্স ব্যুরো এর সদর দপ্তর হচ্ছে নাগপুর। 5 নম্বর প্রশ্ন দেখো, ISL 2022-23 কোন দল রানার্স আপ হয়েছে? এটাও আমি তোমাদের বলেছি, এটাও করিয়েছি। ইন্ডিয়ান সুপার লিগ। ISL হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত, যেমন IPL হচ্ছে ক্রিকেট, ISL হচ্ছে ফুটবল। ISL 2022-23 কোন দল রানার্স আপ হয়েছিল? এটা বেঙ্গালুরু FC রানার্স আপ হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি আছে। পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কয়টি মৌল থাকে? এটাও আমি করিয়েছি, এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন। পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কয়টি মৌল থাকে? কতগুলো মৌল থাকে? 2টি, হাইড্রোজেন, হিলিয়াম। এটাই হচ্ছে প্রথম পর্যায়ে 2টি মৌল থাকে।
এইদিকে হাইড্রোজেন, এইদিকে হিলিয়াম। 7 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের নীতি ভারতে চালু হয় ড্যাশ সালে। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, আর এর থেকে সহজ প্রশ্ন আশা করি হতে পারে না, তাই তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে প্রত্যেকে। এই প্রশ্নের উত্তরটাকে প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে যত জনা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে। চিরস্থায়ী বন্দোবস্তের নীতি ভারতে কবে চালু হয়েছিল? 1783, 1793, 1773, 1763, কোনটা ঠিক অবশ্যই কমেন্ট করবে। দেখো, ভারতের জাতীয় গেমস 2022 বা ন্যাশনাল গেমস 2022-এর 36তম সংস্করণের অফিসিয়াল থিম ছিল কি? তো ন্যাশনাল গেমস 2022-23 থেকেও বারবার প্রশ্ন এসছে, এর থিমটা জিজ্ঞেস করা হচ্ছে যে থিম কি ছিল। কি থিম ছিল? সেলিব্রেটিং ইউনিটি থ্রো স্পোর্টস, সেলিব্রেটিং ইউনিটি থ্রো স্পোর্টস। তো এই প্রশ্নটা আমার মনে পড়ছে না যে এটা রিপিট হয়েছে বলে, তো আশা করি হয়নি রিপিট। তো যদিও রিপিট হয়নি, এই প্রশ্নটা মনে রাখার দরকার নেই, প্রশ্নটা নতুন করে তোমাদের আর আসবে না, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, রিপিট হবে না, এটা স্কিপ করতে পারো। 9 নাম্বার দেখো, ড্যাশ হলো রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি উপজাতীয় নৃত্য। এটাও প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, ভিল সম্প্রদায়ের একটি উপজাতীয় নৃত্য। কোনটা? রাজস্থানের ভিল সম্প্রদায়ের উপজাতীয় নৃত্য। কারেক্ট আনসার হবে ঘুমর। ঘুমর হচ্ছে রাজস্থানের ডান্স, বিহু হচ্ছে আসাম, গরবা হচ্ছে পাঞ্জাব, রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশ, ঘুমর হচ্ছে রাজস্থান। 10 দেখো, ভারতীয় সংবিধানের 32 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে, হলো ড্যাশ প্রয়োগ করার জন্য। এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, উত্তর তোমরা চিন্তা ভাবনা করো কি হতে পারে। ভারতীয় সংবিধানের যে 32 অনুচ্ছেদ 32 নম্বর আর্টিকেল অনুসারে সাংবিধানিক প্রতিকারের অধিকার হলো ড্যাশ প্রয়োগ করার জন্য, মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য। তো আমরা জানি ভারতীয় সংবিধানের পার্ট 3-তে আর্টিকেল 12 থেকে 32 পর্যন্ত আছে কি? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসগুলো। 11 দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশ কমিশন নামে পরিচিত একটি সংস্থা দ্বারা প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রিত হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগে নিয়ন্ত্রিত হতো, বর্তমানে আর নেই, তখন কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হতো? এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, যদিও ধরে নিলাম যে প্রশ্নটা রিপিটেড নয়, তবুও কিন্তু আমি ডিটেলস বলার সময় এই প্রশ্নটা তোমাদের বলেছি যে ভারতের প্ল্যানিং কমিশন 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্ল্যানিং কমিশন দ্বারাই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ন্ত্রিত হতো। ঠিক আছে। 12 নম্বর দেখো, ভারতে আদমশুমারি কার্যক্রম 2টি পর্যায়ে পরিচালিত হয়, এই 2টি পর্যায় কি? এই প্রশ্নটাও সহজ প্রশ্ন, রিপিটেড প্রশ্ন। ভারতে আদমশুমারি কার্যক্রম 2টি পর্যায়ে পরিচালিত হয়, এই 2টি পর্যায় কি? পারিবারিক জরিপ এবং কৃষি শুমারি, এটা হবে না। আদমশুমারি বলেছে, নগর আদমশুমারি এবং গ্রামীণ আদমশুমারি হবে না। গৃহ তালিকা, আবাসন আদমশুমারি এবং জনসংখ্যা গণনা, এটাই হচ্ছে সেন্সাস। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 13 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ভারতীয় সংবিধানের ড্যাশ লোকসভার স্পিকারের পদ সম্পর্কে উল্লেখ আছে, অর্থাৎ কত নম্বর আর্টিকেলে লোকসভার যে স্পিকারের পদটা সম্পর্কে বলা হয়েছে। এটাও রিপিটেড প্রশ্ন, আই থিঙ্ক রিপিটেড একবার হয়তো এসছে প্রশ্নটা। ভারতীয় সংবিধানের ড্যাশ লোকসভার স্পিকারের পদ সম্পর্কে উল্লেখ আছে, কত নম্বর আর্টিকেলে লোকসভার স্পিকারের কথা বলা হয়েছে? কারেক্ট আনসার কি হবে? আর্টিকেল 93। 93 নম্বর আর্টিকেলে লোকসভার স্পিকার সম্পর্কে বলা হয়েছে। তো বর্তমানে ভারতের লোকসভার স্পিকার হচ্ছেন ওম বিড়লা। 14 নম্বর হচ্ছে, নিম্নের কে ভারতের সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা? এটা হচ্ছে রিপিটেড প্রশ্ন, আর এর থেকে সহজ প্রশ্ন আর হতে পারে না। বলো কি উত্তর হবে? সাতবাহন বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? সিমুখ। গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন শ্রেষ্ঠ রাজা। 15 হচ্ছে, ড্যাশ এর উপজাতিদের প্রধান উৎসব হলো খারাচি পূজা, গড়িয়া পূজা, কের পূজা, বিজু উৎসব, তীর্থমুখ উৎসব, অশোকষ্টমী, গঙ্গা পূজা, লাম্পার পূজা, ওয়াহ উৎসব। মানে কোথাকার উপজাতিদের এতগুলো দেওয়া আছে, তাদের যত রকমের উৎসব, যত রকমের পূজা পার্বণ সব কিছু দেওয়া আছে, এটা কোন রাজ্যের উপজাতি বলতে হবে। দেখো এখানে তোমাদের নামগুলো দেখেও একটু বুঝতে হবে। এই খারচি পূজা, গড়িয়া পূজা, এই নামগুলো দেখে তোমরা কি বুঝতে পারবে যে এটা সাউথ ইন্ডিয়ান নাম নয়। তো প্রথমেই দুটো তোমরা বাদ দেবে, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু হবে না। তাহলে কনফিউশন কোথায় তৈরি হচ্ছে? অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা।
এই দুটোর মধ্যে তোমাদের ঠিক করতে হবে। কারেক্ট আনসার কী হবে? ত্রিপুরা। ঠিক আছে, এইভাবে এলিমিনেশন করেও কিন্তু অনেক সময় উত্তর করা যায়। অপশান ডি ত্রিপুরা ইজ দ্য কারেক্ট আনসার। 16 নম্বর দেখো, সাধনা এস নায়ার হলেন ভারতীয় বায়ুসেনার ড্যাশ শাখার দ্বিতীয় মহিলা অফিসার যিনি এয়ার মার্শালের সম্মানিত পদমর্যাদা অর্জন করেছেন। এটাও হয়তো রিপিটেড। সাধনা এস নায়ার হলেন ভারতীয় বায়ুসেনার ড্যাশ শাখার দ্বিতীয় মহিলা অফিসার যিনি এয়ার মার্শালের সম্মানিত পদমর্যাদা অর্জন করেছেন। কারেক্ট আনসার হবে মেডিকেল বিভাগের অফিসার। দরকার নেই, এটা স্কিপ করে দেবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তো বলেছি রিপিট হবে না, তো এই প্রশ্নটা স্কিপ করতে পারো, এটা মনে রাখার দরকার নেই। 17 ড্যাশ হলো সরকারের মোট ব্যয় এবং ঋণ ব্যতীত এর মোট প্রাপ্তির মধ্যে পার্থক্য। সরকারের যে টোটাল এক্সপেন্ডিচার, মোট ব্যয় মানে টোটাল এক্সপেন্ডিচার, আর ঋণ ব্যতীত অর্থাৎ বরোয়িংস যেগুলো আছে, ঋণটা বাদ দিয়ে যে টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে ডিফারেন্সটাকে কি বলে? এই প্রশ্নটা 4 থেকে 5 বার রিপিট হলো, আরও বেশিবার রিপিট হয়েছে এটা। মানে টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল রেভিনিউ এর যে ডিফারেন্স, সেটাকে বলবো ফিসকাল ডেফিসিট। কি বলবো? ফিসকাল ডেফিসিট। এটা আমি আগেও ভালোভাবে বুঝিয়েছি ব্যাপারটা, তাও তোমাদের ইংলিশে আমি রেখেছি টার্মটা, কারণ ইকোনমিক্সের টার্ম যত ইংলিশে মনে রাখতে পারবে ততই তোমাদের জন্য সুবিধে। দেখো, কার্তিকেয়ন মুরালি কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও প্রশ্নটা রিপিটেড প্রশ্ন। কার্তিকেয়ন মুরালি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে চেস ইজ দ্য কারেক্ট আনসার। চেস খেলার সঙ্গে যুক্ত কার্তিকেয়ন মুরালি। 19 নম্বর দেখো, শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটা তো আমার মনে হচ্ছে যে কম করে 20 বার রিপিট হয়েছে। শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটা কি আমাকে বলে দিতে হবে? চলো বলেই দিচ্ছি, সন্তুর। কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সন্তুর। 20 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কত্থক নৃত্যশিল্পী 1986 সালে পদ্মবিভূষণ পুরস্কার সম্মানিত হয়েছেন? এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন। কারেক্ট আনসার হবে পণ্ডিত বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজ 1986 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1986 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের আজকের 20টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে বেশি তো লাইক করা যাবে না, একটাই লাইক করা যাবে, তো প্লিজ লাইক করো। তো বন্ধুদের সাথে বেশি করে শেয়ারটা করা যাবে যত ইচ্ছে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর পিডিএফ যদি নিতে চাও তো প্রসেস তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আমাদের যা নাম্বার 7001501393, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। 3 বছরের পিডিএফ কিভাবে নেবে সমস্ত কিছু প্রসেস বলে দেবো। থ্যাংক ইউ, ভালো থাকে প্রত্যেকে, শেয়ার করো।